হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পরিবর্তী প্রবাহের সেকেন্ড ক্লাস করব। এর আগে একটা ক্লাস দেওয়া হয়েছে পরিবর্তী প্রবাহের। তোমরা যারা জেনপাস ইউজি এক্সাম দিতে চলেছো তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। দেখো, এই ক্লাসগুলোতে আমি ওভারঅল চ্যাপ্টারটাকে এমনভাবে পড়াচ্ছি যাতে করে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোন টপিকগুলো তারা চুজ করে এবং সেখান থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে সেইগুলো আমি বেছে নিয়ে এসেছি। তো যারা জেনপাস দিচ্ছ তারা অবশ্যই মন দিয়ে ক্লাসটা দেখো। যদি আগের ক্লাস না দেখে থাকো তাহলে আগে আগের ক্লাসটা দেখে নাও, কারণ আগের ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই এই ক্লাসগুলো তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ জিনিসটা কি তার বেসিক ধারণা অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে প্রিভিয়াস ক্লাসে। আমরা সেখানে আরএমএস ভ্যালু বের করা শিখে নিয়েছি, আমরা অ্যাভারেজ ভ্যালু বের করা শিখে নিয়েছি, অ্যাভারেজ মিনস মিন ভ্যালু বের করা শিখে নিয়েছি। তাহলে এত কিছু আমরা শেখা হয়ে গেছে আমাদের। এবার আমরা মেন যে বেসিক মেন যে কোর্সটা আর কি, মানে পরিবর্তী প্রবাহের অ্যাকচুয়াল যে কন্টেন্টটা তার মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো, পরিবর্তী প্রবাহ এই বিষয়টার বাকি যে ক্যালকুলেশন গুলো আছে বা থিওরিটিক্যাল যে পারপোজ গুলো আছে সেগুলো যদি বুঝতে হয় তাহলে আগে আমাকে কয়েকটা টার্ম খুব ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। সেই টার্ম গুলো কি কি? দেখো, প্রথম যে টার্মটা আছে সেটা হচ্ছে প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স। প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স বিষয়টা কি? আমি ইংরেজি বাংলা দুটো নিয়েই চলছি। অনেকে ইংরেজিতেও প্রিপারেশন নিচ্ছ, অনেকে বাংলাতেও প্রিপারেশন নিচ্ছ। তো দুটো নিয়েই চলছি, বাট ল্যাঙ্গুয়েজ আমার বাংলাতেই থাকবে। দেখো, প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স এই যে বিষয়টা, এটা বুঝতে গেলে তোমাকে রোধের সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? আমরা যখন কোনো সার্কিট নিই, ধরো আমি কোনো একটা সার্কিট নিয়ে নিচ্ছি, সেই সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে এবং তাকে আমরা কি করেছিলাম, কোনো একটা কারেন্ট সোর্সের সাথে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করেছিলাম। তো এই যে রেজিস্ট্যান্স, আমরা এই রেজিস্ট্যান্স মানে কি বুঝেছিলাম, যে বাধা দেওয়ার ক্ষমতাটা বুঝেছিলাম, তাই না? যে কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইসেস তার যে বাধা দেওয়ার ক্ষমতা সেটাকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে মেজার করতাম। তো রেজিস্ট্যান্স মিনস আমাদের মাথায় এটাই চলে আসে যে বাধা। এবার দেখো, এইটা ডিসি সার্কিটের ক্ষেত্রে ঠিক ছিল। যখন আমরা এসি সার্কিটের ক্ষেত্রে পড়বো তখন কিন্তু শুধুমাত্র রোধই যে বাধা দেবে তা নয়, কিন্তু ওখানে বাধা দেওয়ার মতো আরো অনেক ডিভাইস আছে, আরো অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো আছে। যেমন ধরো ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার বাধা দেবে। যেমন ধরো আবেশক আছে, আবেশক মিনস ইন্ডাক্টর আছে, এগুলো বাধা দেবে, ঠিক আছে? তো সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এখানে ফোকাস করছি এখন প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স এই জিনিসটাকে, ঠিক আছে? প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স এই বিষয়টাকে। তো প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স এটা যদি তোমাকে আগে বুঝতে হয় তাহলে দেখো, 1 মিনিট। দেখো, রোধ যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে তার যে প্রতিরোধ, রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে তার যে প্রতিরোধ সেটাকে আমরা জাস্ট রেজিস্ট্যান্স আর দ্বারা ডিনোট করব। যদি আবেশক থাকে বা ইন্ডাক্টর যদি থাকে, ধরো এই ইন্ডাক্টর, এবং তার সাবেশাঙ্ক যদি এল হয়, মনে পড়ছে তো সাবেশাঙ্ক? তোমরা ওই তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার গুলো পড়েছো, সেখানে সাবেশাঙ্ক ছিল, তড়িৎ চুম্বকীয় আবেশ চ্যাপ্টারই ছিল। তো সেখানে যে সাবেশাঙ্ক বিষয়টা পড়েছো না, সেই সাবেশাঙ্ক এল যদি এটা জানা থাকে তাহলে সেখান থেকে তুমি কিন্তু এখান থেকে প্রতিঘাত বের করতে পারবে এবং প্রতিঘাতের মানটা হবে ওমেগা ইন্টু এল। ওমেগা ইন্টু এলটাকে আমরা এক্স এল দ্বারা ডিনোট করব এবং এর নাম হচ্ছে আবেশীয় প্রতিঘাত। এর নাম কি বললাম? আবেশীয় প্রতিঘাত। ওকে, এর নামটা আমরা কি বললাম? আবেশীয় প্রতিঘাত। ওকে, আচ্ছা। এগুলো তোমরা জাস্ট রিকল করে নাও, এগুলো জাস্ট মেমোরাইজ করে নাও যে আবেশীয় প্রতিঘাত ওমেগা এল দিয়ে বের করতে হয়, কারণ এই শর্ট টাইমে আমাদেরকে আর সেইভাবে অত ডিটেলসে যাওয়া যাবে না। ধরো একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার যখন বাধা দেবে, তার যে বাধা দেবে তার মানে আমরা রোধ যেটাকে বলবো, ক্যাপাসিটারের রোধ এরকম সেন্সে যদি ভাবি তাহলে সেইটা হবে 1/ওমেগা সি, ঠিক আছে? এবং তাকে আমরা ডিফাইন করব এক্স সি দ্বারা। এটাকে বলা হয় ধারকীয় প্রতিঘাত, বা আমরা এটাকে বলতে পারি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে? তাহলে প্রতিঘাত বিষয়টা বুঝতে পারলে তো? প্রতিঘাত মানে হচ্ছে রোধের মতোই কম্পোনেন্ট, কিন্তু রোধ ছাড়াও বাকি যে ইলেকট্রিক্যাল ডিভাইসেস গুলো আছে তারা যে বাধা দেয় সেটাকে আমরা মেজার করি প্রতিঘাত দিয়ে, ঠিক আছে? এবং সেটা আমরা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রেই পাবো, মানে ভ্যারিং কারেন্ট যখন চলে আসবে তখনই আমরা সেটা পাবো, ভ্যারিং কারেন্ট মনে রাখতে হবে, ঠিক আছে? ওমেগাটা কি বলো তো? ওমেগাটা কি এখানে? ওমেগাটা হচ্ছে, বলো ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অথবা আমরা কি বলতে পারি এটাকে? কৌণিক বেগ, ঠিক আছে? আমরা ওই আগের ক্লাসে পড়েছিলাম না? তো সেই ওমেগা ইকুয়াল টু আমরা 2 পাই এফ লিখতে পারি, where এফ ইজ দ্য ফ্রিকোয়েন্সি।
ক্লিয়ার? এরকম ভাবে আমরা লিখতে পারি। এবার দেখো আমরা বিভিন্ন সার্কিট পড়বো, সেই সার্কিটগুলোতে তোমার কখনো রেজিস্ট্যান্স থাকতে পারে, কখনো আবেশ থাকতে পারে, মানে আবেশক থাকতে পারে, কখনো ক্যাপাসিটার থাকতে পারে, ধারক থাকতে পারে, বা কখনো তাদের কম্বিনেশন, তারা তিনজনই থাকতে পারে। তো এরকম বিভিন্ন রকম কেস আসবে আর কি। আচ্ছা, আরো একটা টার্ম আমাদের ক্লিয়ার করে নেওয়া দরকার, সেটা হচ্ছে প্রতিরোধ বা ইম্পিডেন্স। দেখো এটা প্রতিঘাত বলেছি, ঠিক আছে? আর একটা হচ্ছে প্রতিরোধ। প্রতিঘাতকে আমরা প্রতিবাধাও বলতে পারি, ঠিক আছে? তো তোমার ইংলিশ নামটা মনে রাখাটাই বেটার, এটা রিয়াক্ট্যান্স আর এটা হচ্ছে ইম্পিডেন্স। ওকে, বাংলা নামটা সচরাচর গুলিয়ে যায় অনেকে। ইম্পিডেন্স বিষয়টা কি, দেখো ইম্পিডেন্স হচ্ছে, আমি একটা সার্কিট তোমাকে আগে দেখিয়ে দিই, তারপর আমি ইম্পিডেন্সটা বোঝাচ্ছি। ধরো একটা সার্কিট নিলাম, সেখানে ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটার আছে এবং রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এবং আমি ধরুন আমি সিরিজে রেখে দিয়েছি, সাপোজ আমি সিরিজে রেখে দিয়েছি এদেরকে, এল, সি এবং আর, এদেরকে আমি সিরিজে রেখে দিয়েছি। এবার যে সার্কিটটাতে এরা আছে তাদের ওভারঅল একটা এফেক্ট থাকবে, তো মানে তাদের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এরকম ভাবে ভাবতে পারি, মানে পুরোটার জন্য একটা সিঙ্গুলার ভ্যালু আমরা পাবো, তো সিঙ্গেল ভ্যালু পাবো আমরা একটা। তো সেইটাকেই বলবো আমরা প্রতিরোধ বা ইম্পিডেন্স, বুঝতে পারলে? এবং প্রতিরোধ বা ইম্পিডেন্সকে আমরা ডিফাইন করি জেড দ্বারা। প্রতিরোধ বা ইম্পিডেন্সকে আমরা কিভাবে ডিফাইন করি? জেড দ্বারা, ঠিক আছে? এবং যদি এটা এলসিআর শ্রেণী বর্তনী হয়, তাহলে তার ক্ষেত্রে ইম্পিডেন্সটা বের করার নিয়ম দেখে নাও, এরকম ভাবে বের করতে হয়, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। এইভাবে আমাদেরকে ইম্পিডেন্সটা বের করতে হয়, ঠিক আছে? মানে তিনজন থাকতে গেলে তিনজনের যে ওভারঅল এফেক্টটা আর কি। একা থাকতে গেলে তো একা থাকবে, আর থাকলে শুধু আর, এল থাকলে শুধু এল, তাই না? যদি ওমেগা সি থাকে তাহলে শুধু 1/ওমেগা সি। বাট যখন সবগুলো থাকবে তখন কি করতে হবে, আমাকে এই ফর্মুলাটাতে যেতে হবে। এটা হচ্ছে ইম্পিডেন্স বা তোমার প্রতিরোধ বের করার ফর্মুলা, ঠিক আছে? যখন যেটা থাকবে না সেটাকে বাদ দিয়ে দাও। মনে করো ধারক নেই, তাহলে এই 1/ওমেগা সেটা থাকবে না, বাকি টার্মগুলো থাকবে। মনে করো রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা থাকবে না, বাকি টার্মগুলো থাকবে। এখানে একটা মাইনাস ইউজ করতে হবে, খেয়াল রাখবে, কারণ আবেশক আর ধারক দুজন অপোজিট ফেজে থাকে, সেই জন্য তাদের এফেক্টটা মাইনাস হচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে গেছো ইম্পিডেন্স বিষয়টা কি। তাহলে আমি যদি তোমাকে বলি যে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, অনলি অনলি রেজিস্ট্যান্স, অনলি রেজিস্ট্যান্স, তাহলে তার ক্ষেত্রে ইম্পিডেন্স কি হবে বলো তো? √r² হয়ে যাবে জাস্ট, মানে আর হবে। যদি আমি তোমাকে বলি অনলি ক্যাপাসিটার আছে, অনলি ক্যাপাসিটার, তাহলে জেড ইকুয়াল টু কি হবে বলো তো? জাস্ট 1/ওমেগা সি হবে। হ্যাঁ, নেগেটিভ থাকবে না, কারণ স্কোয়ার করছি তো, মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? যদি আমি অনলি আবেশক ইন্ডাক্টর বলি, যদি আমি শুধুমাত্র আবেশকের কথা বলি, তাহলে আবেশক বলতে গেলে শুধুমাত্র ওমেগা এল থাকবে, তাই না? এবং এটাকেই আমরা এক্স সি বলেছিলাম, এটাকেই আমরা এক্স এল বলেছিলাম, তাই তো? আবেশীয় প্রতিঘাত, ধারকীয় প্রতিঘাত, তো প্রতিঘাতের সাথে সমান হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, যে প্রতিরোধ মানে কি, প্রতিরোধ বা ইম্পিডেন্স মানেটা কি। আমি তোমাদের এখানে একটা ট্রিক মনে করে দিচ্ছি, প্রতিবাধা ত্রিভুজ মনে করে দিচ্ছি, সেটা তোমরা কাজে লাগাবে, এটা পরেও বলবো একবার আমি। দেখো, একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে, সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে বলবে থিটা, নিচে বেসটাকে নিবে রোধ মানে আর, পারপেন্ডিকুলারটাকে নেবে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, ঠিক আছে? এবং হাইপোটেনাসটাকে নেবে জেড। এবং এদের মধ্যে রিলেশন তৈরি হয়ে যাবে, দেখো, অতিভুজ স্কোয়ার মানে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মিলছে না এটার সাথে? আশা করি মিলছে। তো এই এই ত্রিভুজটার নাম হচ্ছে প্রতিবাধা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি বললাম? প্রতিবাধা ত্রিভুজ, সরি, প্রতিবাধা ত্রিভুজ। এবং এটা শুধুমাত্র যে আমরা এখানে এই ইম্পিডেন্স বের করতেই কাজে লাগালাম তা নয়, এই থিটার মানটা পরে আসবে, সেইখানেও আমরা এটাকে কাজে লাগাবো। তো আপাতত এইটুকু জেনে রাখো যে এটা হচ্ছে প্রতিবাধা ত্রিভুজ। আশা করি ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এসি বর্তনীর ক্ষমতা আমি পার্ট পার্ট করে বলে দিচ্ছি একটু একটু করে, তাহলে বিষয়টা কি বলতো, তাড়াতাড়ি তোমাদের শেষ করা যাবে এবং প্রবলেমগুলো ম্যাক্সিমামটা অ্যাটেন্ড করা যাবে। দেখো, এসি বর্তনীর ক্ষমতা বা পাওয়ার অফ এসি সার্কিট আমরা কি করে বের করব, যখনই বর্তনীর ক্ষমতার কথা চলে আসবে। দেখো, বিভিন্ন ধরনের ক্ষমতা বের করব আমরা। কখনো আমরা ইনস্ট্যান্টেনিয়াস ক্ষমতা বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে চাই, মানে তাৎক্ষণিক ক্ষমতা। কখনো বের করতে চাই মিন, কখনো বের করতে চাই আরএমএস, ঠিক আছে? বিভিন্ন রকম। তো আমি এখানে অ্যাকচুয়ালি যেটা লিখছি সেটা হচ্ছে মিন, বুঝতে পারলে? আমি এখানে যেটা লিখছি সেটা হচ্ছে মিন, পি বার লিখছি, পি বার, বা আমি এখানে সাফিক্সে লিখে দিলাম পি মিন, মানে অ্যাভারেজ পাওয়ারটা বের করছি। তো অ্যাভারেজ পাওয়ার বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে এইরকম, দেখো,
অ্যাভারেজ পাওয়ার বের করার ফর্মুলা হচ্ছে PRMS cos থিটা, PRMS cos থিটা, ওয়্যার যেখানে এই যে PRMSটা আছে না, এই PRMSটাকে আমি লিখতে পারবো ERMS, আমি তো দিয়ে করেছিলাম আগের ক্লাসে, ERMS ইন্টু IRMS ইন্টু cos থিটা, বুঝতে পারলে? ERMS ইন্টু IRMS ইন্টু cos থিটা এরকম ভাবে লেখা যায়। আবার দেখো ERMSটাকে কিন্তু এরকমও লেখা যায় E0/√2, IRMSটাকে কিন্তু এরকমও লেখা যায় I0/√2 cos থিটা। তো এইটা হচ্ছে তোমার পাওয়ার বের করার ফর্মুলা, ঠিক আছে? যে কোনো এসি সার্কিটের ক্ষেত্রে জাস্ট তোমাকে এই ফর্মুলাটা বের করতে হবে। থিটাটা কি? থিটাটা আমি বলে দিচ্ছি। ধরো এর আগের ক্লাসে যখন আমি লিখেছিলাম মনে পড়ছে, সাইনোসয়েডাল কার্ভ এরকম ভাবে লিখেছিলাম E = E0 sin ওমেগা টি, এবং I = লিখেছিলাম I0 sin ওমেগা টি। তো ধরো এখানে ওমেগা টি না থেকে ধরো নাও +φ আছে, ঠিক আছে? মানে ফাই এর ডিফারেন্স আছে, ফাই ফেজ ডিফারেন্স আছে দুজনের মধ্যে। তো এই ফেজ ডিফারেন্সটা মানে এই ফাইটাই হচ্ছে থিটা। তো আমি থিটাই বলে দিই, ফাই না বলে থিটাই বলে দিই। এই ফেজ ডিফারেন্সটা এখানে আমি লিখেছি থিটা। ওকে, এই যে cos থিটা যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ, এই যে cos থিটা টার্মটা দেখতে পাচ্ছ, এর একটা নাম আছে, একে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। কি বলা হয় একে বলো তো? পাওয়ার ফ্যাক্টর, বা তুমি যদি বাংলায় বলো এটাকে বলবে ক্ষমতা গুণক। এবং এর প্রচুর কাজ আছে, প্রবলেমে একে আমরা ইউজ করি ক্ষমতা গুণকটাকে, cos থিটা। ওকে, আচ্ছা আরো কিছু অ্যাডিশনাল বিষয় আমি তোমাদের বলে দিই, হয়তো তোমরা জানো না এটা, যে cos থিটাকে বের করার শুধুমাত্র যে প্রসেস P/PRMS তা নয় কিন্তু। তুমি বলবে এটাই তো জানতাম না। দেখো এটা জানতাম, এই যে এইখান থেকে করেছি আমি, বুঝতে পারলে? এইখান থেকে করেছি P/PRMS, সেটাই তো cos থিটা, পাওয়ার ফ্যাক্টর। তো শুধুমাত্র এটাই একটা ফর্মুলা নয় এটাকে বের করার, আরো ফর্মুলা আছে, সেটা হচ্ছে R/Z। R/Z। এমন বলবে কি করে হলো এটা? দেখো আমি এই জায়গাটায় প্রতিবাধা ত্রিভুজ এঁকেছিলাম, মনে পড়ছে? আমি এই প্রতিবাধা ত্রিভুজটাকে কমন নিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে প্রতিবাধা ত্রিভুজটা আমি আঁকলাম না, এখান থেকে খুব সহজেই এটাকে বের করা যাবে। এই দেখো আমি প্রতিবাধা ত্রিভুজটাকে এখানে বসালাম। দেখো এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাই না? এবং তার রেসপেক্টে এটা লম্ব, এটা ভূমি, এবং এইটা হলো অতিভুজ, তাই না? তো আমি যদি এখান থেকে cos থিটা বের করতে চাই, তাহলে cos থিটা সমান সমান কি করবো বলো তো? ভূমি বাই অতিভুজ করবো তো। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর ভূমি তুমি দেখতে পাচ্ছ আর, তাহলে আর লিখেছি। অতিভুজ তুমি দেখতে পাচ্ছ জেড, জেড লিখেছি। আমি এটাই বলছিলাম যে প্রতিবাধা ত্রিভুজের কিন্তু প্রচুর ইউজেস আছে। তার মানে cos থিটা সমান সমান কি পেলাম বলো? R/Z পেলাম। এটাও কিন্তু আমাদের কাজে লাগবে প্রবলেম সলভ করতে গিয়ে। ওকে, cos থিটা বা পাওয়ার ফ্যাক্টর, নট অনলি P/PRMS, ইট ইজ R/Z অলসো। নেক্সট, এবার আমরা সার্কিটের মধ্যে ঢুকবো। দেখো ছোট ছোট করে সার্কিটগুলোকে নিয়ে আমরা এগাবো। সবার প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট। পিওরলি রেজিস্টিভ সার্কিট মানে আমি কি বলতে চাইছি? পিওরলি রেজিস্টিভ সার্কিট মানে মানে এমন একটা সার্কিট যেখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, যেখানে কি আছে? শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে। এই হলো একটা এসি সোর্স। এসি সোর্সকে না আমরা ওই ডিসির মতো আর ব্যাটারি হিসেবে দেখাবো না, এইরকম ভাবে দেখাবো, ঠিক আছে? এটা হলো এসি সোর্স। এবং এসি সোর্সের এই যে তার যে তড়িৎচালক বলটা, তার মানটা কত? E0 sin ওমেগা টি, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স আর। কোনো একটা মুহূর্তে পার্টিকুলার টাইম টি তে এর মধ্যে কারেন্টের ডাইরেকশনটা ধরে নাও এইভাবে আই, তাহলে এখানে আই কিন্তু লেখা যায় I0 sin ওমেগা টি। কোনো ফেজ ডিফারেন্স থাকে না পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, কোনো ফেজ ডিফারেন্স থাকে না। আমি এখানে বলে দিচ্ছি ফেজ ডিফারেন্স থিটা ইজ ইকুয়াল টু 0। থিটা মিন্স ফেজ ডিফারেন্স। ওকে, বা আমি এটাকে কি বলবো বাংলাতে? দশা পার্থক্য। তো দশা পার্থক্য কিন্তু শূন্য এটার ক্ষেত্রে, থিটা ইজ ইকুয়াল টু 0, মনে থাকবে? ওকে, তো এর ক্ষেত্রে বিভিন্ন কিছু করানো যায়, যেমন ধরো আমি একটা গ্রাফ তোমাকে ড্র করে দেখিয়ে দিতে পারি। এখানে এটা গ্রাফ এঁকেই দেখাই তোমাদের। এই ধরো আমি একটা গ্রাফ এঁকে দিচ্ছি, কেমন হবে গ্রাফটা? ধরো ধরো আমি এইটা রেড কালারে ধরো আমি করলাম, রেড কালারে ধরো করলাম, আমি ইটাকে ডিফাইন করলাম, ঠিক আছে? ই এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে E0। তাহলে আইটাকে যদি দেখাতে হয়, আইটা কি হবে বলতো? এইরকম হবে, আইটা হবে এইরকম। আর এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এটা হবে I0। কেন আমি এরকমটা করলাম? আই এর ভ্যালুটা কমিয়ে দিলাম কেন? তার কারণ
আই এর ভ্যালু কম হবে। আই এর ভ্যালু কিভাবে কম হবে দেখো, আমি এখান থেকে লিখে দিচ্ছি তোমাদের। যে আই জিরো মানে কি আমরা জানি, আই জিরো মানে আমরা জানি ই জিরো বাই রেজিস্ট্যান্স, রোধ। এখানে আমি রোধ না লিখে আমি জেড লিখি, কারণ যেহেতু এসি সার্কিট এটা, তাহলে ইম্পিডেন্স দিয়ে আমাকে বোঝাতে হবে, সেই জন্য আমি ই জিরো বাই জেড লিখলাম। আর কোইন্সিডেন্টলি সেই জেড এর মানটা এখানে আর এর সমান হয়ে গেছে, বিকজ আর কোনো ইকুইপমেন্ট এখানে নেই, একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি। সো আই জিরো বিকামস ই জিরো বাই আর। দেখতেই পাচ্ছ ই জিরোকে যদি আমি আর দিয়ে ডিভাইড করে দিই, তবেই একমাত্র আই জিরোটা পাওয়া যাচ্ছে। তার মানে ভ্যালুটা কম হচ্ছে, সেই জন্য আমি এখানে কি করেছি, কম দেখেছি। ই জিরোর তুলনায় এই জায়গাটা কিছুটা কম দেখেছি। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, এটা একটা ভেক্টর হতে পারে, ঘূর্ণি ভেক্টর চিত্র, যাই হোক দরকার নেই আমাদের ঘূর্ণি ভেক্টর চিত্র। এবার আমাকে মেন ফর্মুলায় ঢুকতে হবে, সেটা হচ্ছে পাওয়ার। এখানে আমি পাওয়ার বের করব। ঠিক আছে, পাওয়ার বের করার ফর্মুলায় ঢুকতে হবে। পাওয়ার বের করার ফর্মুলা আমি তো অলরেডি বলে দিয়েছি একবার তোমাকে, যে অ্যাভারেজ পাওয়ার বের করা হয় কিভাবে, পিআরএমএস ইন্টু কস থিটা করে। আর এটাও তোমাকে আমি বলে দিলাম যে থিটার মানটা এখানে হচ্ছে কত, কত বললাম বলো, থিটার মানটা 0 ডিগ্রি বললাম, কারণ ফেজ ডিফারেন্স নেই। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, জাস্ট পিআরএমএস পাচ্ছ। পি বার সমান সমান কি পাচ্ছ, পিআরএমএস। পিআরএমএস তুমি লিখতে পারো কি, ইআরএমএস ইন্টু আইআরএমএস, তাই না? এটাকে তুমি কি লিখতে পারো, ই জিরো বাই √2, আই জিরো বাই √2। এটাকে তুমি কি লিখতে পারো, ই জিরো ইন্টু আই জিরো বাই 2। আবার এটাকে তুমি লিখতে পারো পি ম্যাক্সিমাম বাই 2। দেখো কত কিছু লিখলাম একটা জায়গা থেকে, চাপ লাগছে? তুমি এত চাপ নেবেই না, তোমাকে তো জাস্ট মনে রাখতে হবে পিআরএমএস কস থিটা, এবং তারপরে তুমি ভ্যালু বসাচ্ছ পিআরএমএস এর, কি বসাচ্ছ, ইআরএমএস ইন্টু আইআরএমএস। তারপরে সেটাকে লিখছো 1/√2, এটাকেও লিখছো √2, তারপরে √2 গুণ করে 2 করেছো, তাহলে উপরে ম্যাক্সিমামটা থাকছে পি ম্যাক্সিমাম বাই 2। ঠিক আছে, এটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। ওকে, এবং পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ইম্পিডেন্স মানেই হচ্ছে তার রেজিস্ট্যান্সটাই, বাধা দেওয়ার মতো একজনই আছে। সিমিলারলি এবার আমরা এটা যেমন পিওরলি রেজিস্টিভ সার্কিট করলাম না, ঠিক সিমিলারলি এবার আমরা করবো কি বলতো, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে কি থাকবে বলো, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে থাকবে শুধুমাত্র একটা আবেশক বা ইন্ডাক্টর, শুধুমাত্র একটা আবেশক বা ইন্ডাক্টর। এই হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। কোনো একটা পার্টিকুলার টাইমে আমি ধরে নিচ্ছি কারেন্ট আই, এবং এর যে তড়িৎচালক বল, পরিবর্তী তড়িৎচালক বল, দ্যাট ইজ ই জিরো সাইন ওমেগা টি। ঠিক আছে, যদি আমাকে আই লিখতে হয় এখান থেকে, তাহলে এইভাবে লিখতে হবে, দেখো আই জিরো সাইন ওমেগা টি মাইনাস π/2। মানে তড়িৎ প্রবাহটা কিন্তু π/2 দশা কোণে পিছিয়ে আছে, মাইনাস করেছি না, তাহলে তড়িৎ প্রবাহটা কিন্তু ই এর থেকে পিছিয়ে আছে। এটা কি করে আসলো দেখো, ডেরিভেশন যাওয়ার প্রয়োজন নেই, ডেরিভেশন করা যায়, ওই ইকুয়েশন সলভ টলভ করে ডেরিভেশন করা যায়, প্রয়োজন নেই। আমি বলছি আমাদের প্রয়োজন নেই, তোমাদের এমন কোনো ডেরিভেশন দেবে না পরীক্ষাতে, আজ পর্যন্ত কোনো দিন আসেনি, আসবেও না। ডেরিভেশন কোনো কাজে লাগবে না, অ্যাপ্লিকেশনটা শেখো। তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত। না তো ডেরিভেশন করলে তো ক্লাস 12-এর ক্লাস করানো আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা ডেরিভেশন দেখে নিতে পারো কিভাবে করিয়েছি। যাই হোক, তো আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস π/2। এবার এইখানে কিন্তু তোমার ওই আই জিরো মানে কি বলতো, আই জিরো মানে হচ্ছে ই জিরো বাই জেড, দ্যাট ইজ ইম্পিডেন্স। আর এখানে জেড মানে কি আছে জানো, এখানে জেড মানে শুধুমাত্র ওমেগা এলটাই আছে, আবেশীয় প্রতিঘাতটাই আছে। শুধু এল লিখলে হবে না কিন্তু, আবেশীয় প্রতিঘাত লিখতে হবে, ওমেগা এল। তাহলে ই জিরো বাই কি আছে, শুধু ওমেগা এলটাই আছে। তো এইখানে থিটাটা কত হয়ে গেল বলো, এখানে থিটাটা হয়ে গেল π/2, π/2 কোণে পিছিয়ে আছে। এবার যদি আমি তোমাকে বলি যে গ্রাফ দেখাবো, তাহলে গ্রাফটা দেখিয়ে দিচ্ছি আর একবার, এটার ক্ষেত্রে কেমন গ্রাফ হবে, এটার ক্ষেত্রে কেমন গ্রাফ হবে একটু দেখে নাও। ধরো প্রথমে আমি তড়িৎচালক বলকে দেখালাম। ঠিক আছে, তড়িৎচালক বলের এই মানটা হচ্ছে ই জিরো মান, ম্যাক্সিমাম মান। এবার আমি কাকে দেখাবো, আই কে দেখাবো। তো আই এর মান তো বুঝতেই পারছো কমে যাবে কিছুটা, তাই না? আই এর মান আমি কি করলাম, কিছুটা কমিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু এটাও ভাবতে হবে যে π/2 কোণে পিছিয়ে আছে। π/2 কোণে পিছিয়ে থাকা মানে কতটা সময় পিছিয়ে থাকা সেটা একটু তোমাকে বুঝতে হবে। এটা 0 টাইম, এটা হচ্ছে t/2 হাফ টাইম, আর এটা হচ্ছে টি, টোটাল পর্যায়কালের কথা বলছি আমি। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস মাথায় ঢোকাও যে ওমেগা সমান সমান আমরা জানি 2π/t। ক্লিয়ার? মানে টি পর্যায়কালে ফেজ ডিফারেন্স হয় কত, 2π। টি পর্যায়কালে ফেজ ডিফারেন্স কত হয়, 2π হয়। এবার আমি তো টি পর্যায়কাল করছি না, তুমি এরকম ভাবে রাফে করো যে টি পর্যায়কালে ফেজ ডিফারেন্স হয় 2π, তাহলে t/2 পর্যায়কালে ফেজ ডিফারেন্স কত হবে, জাস্ট পাই। বুঝতে পারছো?
t/2 পর্যায়কালে ফেজ ডিফারেন্স কত হবে, জাস্ট পাই। t/4 পর্যায়কালে ফেজ ডিফারেন্স কত হবে, π/2। এরকম ভাবে ভাবতে পারো। তার মানে π/2 কোনো যদি পিছিয়ে আছে, তার মানে টাইম কত হচ্ছে, t/4 টাইমে পিছিয়ে আছে। টাইমটা কত হচ্ছে, t/4 টাইম হচ্ছে। তাহলে t/4 টাইম কিভাবে করবো দেখো, এই তো এখান থেকে স্টার্ট করে দিয়েছে, তাই না? দেখো এখান থেকে তো স্টার্ট হয়ে গেছে এটার। তো এটা যদি 0 টাইম হয়, t/4 টাইম কোথায় আছে, এই জায়গাটায় আছে t/4 টাইম। বুঝতে পারলে, এইখানে আছে t/4 টাইম। তাহলে এখান থেকে শুরু করবে, লেটে থাকবে। তাহলে এইখান থেকে আমাকে গ্রাফটাকে এইভাবে 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 দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো, এইখান থেকে উঠিয়ে এইভাবে এইভাবে গ্রাফটা দেখাতে হবে। তো আমি এখন সেটাই দেখাচ্ছি। এবার কমপ্লিট করার জন্য যেহেতু কন্টিনিউয়াস, আমি এদিকে পিছন দিকে বাড়িয়ে দিলাম এটাকে। তো তুমি দেখো এই যে ভ্যালুটা, এটা হচ্ছে i0 ভ্যালু, কমে গেছে কিন্তু। অবশ্যই কম হতে হবে, এখান থেকে দেখে বুঝতে পারছি। এবং ফেজটাও কিন্তু π/2 তে পিছিয়ে আছে, মানে পর থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যদিও গ্রাফটাও সেরকম ভাবে তোমার প্রয়োজন নেই। এবার আমি পাওয়ারের বিষয়টা একটু তোমাদেরকে বলে দিই, যে পাওয়ারটা কি করে তোমরা ফাইন্ড আউট করবে। দেখো পাওয়ার, ওয়ান মিনিট, দেখো পাওয়ার মানে আমি অ্যাভারেজ পাওয়ারের কথা বলছি। ফর্মুলা তো আমরা একটাই জানি, PRMS cos থিটা, তাই না? এটাকে সলভ করার জন্য PRMS cos π/2 কি হয়ে গেল, 0। তার মানে এখানে গড় ক্ষমতা কিন্তু শূন্য হয়ে গেল। বুঝতে পারছো, এখানে গড় ক্ষমতা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তো এই যে আইটা আছে না, এর ক্ষেত্রে যে কারেন্টে যাচ্ছে, এই কারেন্টটাকে সেই জন্য নাম দেওয়া হয়েছে ওয়াট লেস কারেন্ট। ওয়াট কিসের ইউনিট, পাওয়ারের ইউনিট। পাওয়ারই তো শূন্য, ওয়াট নেই, সেই জন্য এই কারেন্টের নাম হচ্ছে ওয়াটলেস কারেন্ট। তো যখনই তুমি ফেজ ডিফারেন্স π/2 পাবে, কারণ তুমি ফর্মুলাতে π/2 বসালে তো 0ই পেয়ে যাবে। যখনই তুমি ফেজ ডিফারেন্স π/2 পাবে, ফেজ ডিফারেন্স কার কার মধ্যে, ফেজ ডিফারেন্স হচ্ছে তড়িৎচালক বল আর তড়িৎ প্রবাহ মাত্রা। এদের মধ্যে ফেজ ডিফারেন্স যখনই তুমি π/2 পেয়ে যাবে, তখন কিন্তু তুমি বুঝে যাবে যে এটা হচ্ছে, এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে ওয়াটলেস কারেন্ট। এবং পাওয়ারটা কত হয়ে যাবে, 0। বুঝতে পেরেছো? এখানে ইম্পিডেন্স কত বলো তো, এখানে ইম্পিডেন্স হচ্ছে ওমেগা এল, আবেশীয় প্রতিঘাতটা ওমেগা এলটা হচ্ছে এখানে ইম্পিডেন্স। ক্লিয়ার হলো পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের গল্পটা। এবার আমরা করব পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, এবার সি সার্কিট বলা যায়, বা এটাকে আমরা পিওরলি শুদ্ধ ধারকীয় সার্কিট বর্তনী বলতে পারি। যাই হোক, তো আমি একটা ক্যাপাসিটার ড্র করে নিই আগে। এই হলো একটা ক্যাপাসিটার, ঠিক আছে? এবার এইটা যদি আমি সার্কিটে এরকম ভাবে জয়েন করি, একটা পরিবর্তী অল্টারনেটিং সোর্সের সাথে আমি একটা সার্কিটে জয়েন করলাম, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার টাইমে ধরো কারেন্ট আই যাচ্ছে, তার জন্য এখানে কিউ চার্জ এসছে। চার্জের কথা বলছি কারণ ক্যাপাসিটরের মধ্যে দিয়ে তার কারেন্ট ফ্লো করছে না, চার্জের অ্যাকুমুলেশন হচ্ছে, ইন্ডাকশন আরো প্রসেসগুলো আছে, সেই প্রসেসের মাধ্যমে কারেন্টটা কমপ্লিট হচ্ছে আর কি। তো এইখানে ই এর মানটা কত আছে বলো, E0 সাইন ওমেগা টি আছে। আর আই এর মানটা কত আছে, আই এর মানটা হচ্ছে I0 সাইন সাইন ওমেগা টি প্লাস π/2। দেখো আমি ক্যালকুলেশন করে দেখালাম না, আবার বলছি, তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে কি করে হলো। দরকার নেই করার এখন, আপাতত তোমাদের এই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দরকার নেই। I = I0 সাইন ওমেগা টি প্লাস π/2। ডিফারেন্স কি বুঝতে পারছো, এটা ছিল মাইনাস π/2, কিন্তু আমি এখানে লিখেছি প্লাস π/2। মানে কারেন্টই এখন এগিয়ে আছে। এগিয়ে আছে মিনস কারেন্টের ফেজটা এগিয়ে আছে, ফেজ ডিফারেন্সে তড়িৎচালক বল পিছিয়ে আছে। বুঝতে পারলে? তো এখান থেকে যদি তুমি I0টাকে লিখতে চাও, I0টা হবে এরকম, E0 ইম্পিডেন্স জেড। আর E0কে আমরা কি লিখতে, সরি জেডকে আমরা কি লিখতে পারি, 1/ωc। মনে পড়ছে না ওমেগা সি, এই যে আমি লিখলাম, এখানে লিখেছিলাম, এই যে লিখেছিলাম 1/ωc। তার আগেও লিখেছিলাম 1/ωc, ধারকীয় প্রতিঘাত। তো সেই ওমেগা সিটাই আমি এখানে লিখেছি, ঠিক আছে? তো তোমার মনে হতে পারে যে I0 মান তাহলে বেড়ে গেল, ওমেগা সি উপরে চলে যাচ্ছে, না, ভ্যালুটাই এমন ভাবে ক্যালকুলেট হবে যে I0 মান কমবেই। এবার আমি এটাকে গ্রাফে যদি প্লট করে দেখাতে চাই তোমাকে, যে গ্রাফে দেখবে, এই দেখো গ্রাফ কিভাবে কে ফেজ ডিফারেন্সে পিছিয়ে আছে, সেই বিষয়টা দেখে। দেখো আরেকবার আমি লিখে দিই এটাকে, যে 2 পাই, বা আমি এরকম লিখে দিই, টোটাল টাইম মানে হচ্ছে 2 পাই এর ফেজ ডিফারেন্স। হাফ টাইম পিরিয়ড যদি বলা যায় তাহলে পাই এর ডিফারেন্স। আর T/4 যদি বলা যায় তাহলে π/2 এর ডিফারেন্স। তাহলে π/2 এর ডিফারেন্স মানে হচ্ছে T/4 টাইম। ঠিক আছে, প্রথমত তড়িৎচালক বলটাকে তো দেখিয়ে দিই।
এইটা হলো তড়িৎচালক বল, এবং তার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হলো, এটা এটা হলো E0। ঠিক আছে, এবার এটা T/2 টাইম, এটা T টাইম, এটা 0 টাইম। এবার যদি আমাকে দেখাতে হয়, কি দেখাতে হয়, যদি আমাকে আইটাকে দেখাতে হয়, তাহলে কিভাবে দেখাবো, দেখো I0 এর জন্য ভ্যালুটা তো কম হবে, মানে শীর্ষ মানটা কম হবে, কিন্তু ওমেগা π/2 তে পিচ এগিয়ে আছে। তার মানে এগিয়ে আছে মানে কি, এই যখন এখান থেকে শুরু করলো, তড়িৎচালক বল যখন এখান থেকে শুরু করলো, তখন কিন্তু কারেন্টের ওয়েভ এইখান থেকে স্টার্ট হয়ে গেছে। এই যখন এখান থেকে শুরু করলো তড়িৎচালক বল, কারেন্ট কোথা থেকে স্টার্ট হয়েছে, কারেন্ট স্টার্ট হয়েছে এই জায়গাটা থেকে। এইরকম ভাবে এখানে ম্যাক্সিমাম, যখন এই লো তখন কিন্তু এখানে ম্যাক্সিমাম দিয়ে কমলো, কমে আবার এখানে এইরকম ভাবে হবে। বুঝতে পারছো, π/2 তে আগে এগিয়ে থাকবে। তো সেটাকে বোঝানোর জন্য আমি এইরকম এইরকম ভাবে না করে এই দিকের পোর্শনটাকে বাদ দিয়ে আমি এখান থেকে স্টার্ট করে দিলাম, এইভাবে স্টার্ট করে দিলাম, এবং এই ভ্যালুটাই হচ্ছে I0, মিনিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে I0। আশা করি বুঝতে পারলে তোমরা। এবার ঠিক আগের মতো করেই আমরা কি করব, ওই পাওয়ারটা বের করে দেখিয়ে দিই তোমাকে, যে পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার, পাওয়ার বলছি যখন তুমি অ্যাভারেজ পাওয়ারটাই ভাবো, অ্যাভারেজ পাওয়ার দ্যাট ইজ PRMS cos ফাই। এবার বলো তো ফাই এর ভ্যালু, ফাই বলতে থিটা, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি যখন আমি, তাহলে বলো তো এবার cos থিটা কত হবে, cos π/2 হবে, PRMS cos π/2, and cos π/2 means কি, জিরো, দ্যাট ইজ জিরো। তো এখানেও কিন্তু আমরা এই কারেন্টটাকে কি বলবো, ওয়াটলেস কারেন্ট বলবো, বিকজ বিকজ এখানে কিন্তু পাওয়ার পাওয়া যাচ্ছে না, পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য এই কারেন্টটার নাম হচ্ছে ওয়াটলেস কারেন্ট। আশা করি বুঝতে পারলে। এমন কোনো কঠিন কিছু ছিল না এই জায়গাটা। ওকে, তাহলে আমরা তিনটে জিনিস দেখে নিলাম, তিন ধরনের সার্কিট, পিওরলি রেজিস্টিভ, পিওরলি ইন্ডাকটিভ, আর একটা আমরা কি করলাম, পিওরলি ক্যাপাসিটিভ। এই তিন ধরনের আমরা দেখে নিলাম। এবার আমরা কি করবো দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা সার্কিট, সেটা হচ্ছে এলসিআর সার্কিট। ঠিক আছে, এলসিআর সার্কিট, আমরা এলসিআর এর সিরিজ সার্কিটটাই করবো অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। সিরিজ সার্কিটটাই করবো, প্যারালালটা দরকার পড়বে না খুব একটা, যেই বা যেই মেন যদি দেওয়ার দরকার, কেউ যদি দিয়ে থাকো তো তাদের জন্য প্রয়োজন আছে। আদারওয়াইজ জেন পাস বা বোর্ড লেভেলের জন্য বা নিট লেভেলের জন্য থাক, প্যারালাল কম্বিনেশনটা প্রয়োজন নেই। এলসিআর সার্কিটের সিরিজ কম্বিনেশনটা আমরা দেখবো। দেখো এলসিআর সিরিজ কম্বিনেশন যদি দেখতে হয়, তার মানে কি বুঝতে পারছো, যেখানে তিনটে কম্পোনেন্ট নিয়ে আছে, এলও থাকবে, সিও থাকবে, আরও থাকবে। তো আমি আগে একটা এ লিখে দিই এখানে, এল বলতে একটা ইন্ডাক্টর, তারপরে আমি কি করলাম, একটা ক্যাপাসিটারকেও নিয়ে নিলাম, আর তারপরে আমি কি করলাম, একটা রেজিস্ট্যান্সকেও নিয়ে নিলাম। এবার এদের তিনজনকে যদি আমি শ্রেণীতে এইভাবে কানেক্ট করে দিই, এইভাবে যদি আমি এদের তিনজনকে শ্রেণীতে কানেক্ট করে দিই, দেন আমি একটা অল্টারনেটিং সোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমার তৈরি হয়ে গেল এলসিআর সিরিজ সার্কিট। ওকে, দিস ইজ এল, the value of the capacitance is C, and the resistance is R. At a particular time current is I, and here E equal to E0 sin omega t. I think clear হয়ে গেছে এটা। ওকে, তো এখানেও তোমাকে I0 বের করতে হবে, তাই না, মানে I বের করতে হবে। তো I কি করে বের করতে হবে, দেখো I is equal to I0 sin omega t minus phi। দেখো আমি ইন জেনারেল ফাই লিখে দিলাম, ফাই বা থিটা, ঠিক আছে। কখনো আমি ফাই বলে দিচ্ছি, কখনো থিটা বলে দিচ্ছি, ঘাবড়ে যেও না, দুটো একই জিনিস এখানে, অ্যাকচুয়ালি দুটোতেই অভ্যাস হয়ে গেছে। তো আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা। ওকে, সো এখানে থিটাটা কি, ফেজ ডিফারেন্স। এই যে ফেজ ডিফারেন্স থিটাটা আমি লিখেছি না, এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি কত সেটা জানি না, এটা ডিপেন্ড করবে তোমার এই কম্পোনেন্টগুলো যে আছে তাদের ম্যাগনিটিউডের উপর। এই ম্যাগনিটিউডগুলো যেমন হবে তার উপর ডিপেন্ড করে থিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা আমাকে দেখতে হবে। তো আমি ইন জেনারেল তাহলে থিটাটাকে বের করবো কি করে, দেখো থিটা বের করার প্রসেসটা হচ্ছে এইরকম, যে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ডিভাইডেড বাই আর। এখান থেকে থিটাটাকে বের করতে হয়। এখন তুমি হয়তো বলবে যে এত কঠিন মনে রাখবো, দেখো মনে রাখার প্রয়োজন নেই এত কঠিন, আমি তো প্রতিবাদা ত্রিভুজ তোমাকে দেখিয়েছি, এবং সেখান থেকে ম্যাক্সিমাম জিনিসটা হয়ে যাবে। প্রতিবাদা ত্রিভুজটা মনে পড়ছে কি, একবার এঁকে দিই। এই দেখো প্রতিবাদা ত্রিভুজটা এরকম ছিল, এই ছিল প্রতিবাদা ত্রিভুজ, তাই না। এইটা ছিল থিটা অ্যাঙ্গেল, এটাকে আমি বলেছিলাম ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, নিচে বলেছিলাম আর, আর ওপরে জেড। ওকে, দেখো ট্যান থিটা যদি লিখতে হয় আমাকে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো লম্ব মানে তো এইটা, তাই না, লম্ব মানে এটা, আর ভূমি মানে, ভূমি মানে এটা, তো লম্ব বাই ভূমি করেছি। কস থিটাও পাওয়া যাচ্ছে, ট্যান থিটাও পাওয়া যাচ্ছে, জেড পাওয়া যাচ্ছে, কত কিছু এই ত্রিভুজটা দেখেই পাওয়া যাচ্ছে। সেই জন্য এই ত্রিভুজটা অবশ্যই প্র্যাকটিস করে রাখো। তাহলে থিটার মানটা ডিপেন্ড করছে এইটার উপর। এবার দেখো, এবার এখানে যে বিষয়টা জানার সেটা হচ্ছে, যদি যদি ইফ ইফ ওমেগা এল গ্রেটার দেন 1/ওমেগা সি যদি হয়,
তাহলে এখানে ওমেগা এল যদি 1/ওমেগা সি থেকে বড় হয়ে যায়, তাহলে বুঝতে পারছো তো এই পুরো পার্টটা পজিটিভ হয়ে যাবে। তখন থিটাটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তখন থিটা হয়ে যাবে পজিটিভ। আর থিটা যদি এখানে পজিটিভ বসাও, তাহলে অ্যাকচুয়ালি তো মাইনাস হচ্ছে, কারণ মাইনাস তো আছে এখানে। মাইনাস হচ্ছে মানে কিন্তু ল্যাগ করে যাচ্ছে। কে ল্যাগ করে যাচ্ছে বলো তো? আইটা ল্যাগ করে যাচ্ছে, আই পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, থিটা কোণে পিছিয়ে যাচ্ছে। তাহলে আমি এইভাবে লিখে দিই তোমার বোঝার সুবিধার্থে, আই ল্যাগস, আই ল্যাগস বিহাইন্ড ই। তোমার বোঝার সুবিধার্থে আমি এইভাবে লিখলাম, আই ল্যাগস বিহাইন্ড ই। এবার যদি ইফ ওমেগা এল লেস দ্যান 1/ওমেগা সি হয়, এগুলো কিভাবে হয় সেটা ম্যাগনিটিউড এমন ভাবে চুজ করা হচ্ছে যে কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই জায়গাটায় খেয়াল করো, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ ওমেগা এল ছোট। আর নেগেটিভ হয়ে যাচ্ছে মানে থিটা কি হয়েছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। এরপর থিটা বিকামস নেগেটিভ। আর থিটা যদি নেগেটিভ হয়ে যায়, দেখো থিটা নেগেটিভ যদি হয়ে যায়, তাহলে এইটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। আলটিমেট প্লাস হয়ে গেল মানে কি? বেড়ে গেল, ফেজ ডিফারেন্স এগিয়ে গেল। বুঝতে পারছো? ক্যাপাসিটরের মতো হয়ে গেল, ফেজ ডিফারেন্স এগিয়ে গেল। তো এখানে আমি তখন কি বলবো যে ই, ই ল্যাগস বিহাইন্ড আই। মানে এখন আইটা এগিয়ে আছে, ঠিক আছে, ইটা পিছিয়ে আছে। তাহলে ই ল্যাগস বিহাইন্ড আই। কিন্তু 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 আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি ইফ ওমেগা এল বিকামস 1/ওমেগা সি, দেন এটা একটা স্পেশাল কেস, এটা নিয়ে আমি আলাদা করে পরে আলোচনা করছি। তো যদি এটা হয়ে যায় তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, কারণ ওমেগা এল আর 1/ওমেগা সি বুঝতেই পারছো ইকুয়াল। সো ইট বিকামস জিরো, দেয়ারফর থিটা ইজ অলসো জিরো। দেন থিটা যদি জিরো হয় তাহলে নো ফেজ ডিফারেন্স, নো ফেজ ডিফারেন্স, কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। যেমনটা আমরা পিওরলি রেজিস্টিভে পেয়েছিলাম না, কোনো ফেজ ডিফারেন্স থাকবে কি? থাকবে না। আর ফেজ ডিফারেন্স যদি না থাকে তাহলে কি বলবো সেটাকে? পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট। আশা করি সমস্যা নেই তোমাদের। ওকে, তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নাও, এইগুলোই থেকে তোমাদের প্রবলেম আসবে। আর বলেছিলাম ম্যাথামেটিক্যাল টাইপের চ্যাপ্টার, এটা ম্যাথামেটিক্স করতে দেবে, ক্যালকুলেশন করতে দেবে। ঠিক আছে, চলো। রেজোন্যান্স ইন এসি সার্কিট, আমি অলরেডি কিছুটা বলে দিয়েছি এই বিষয়টা। শ্রেণী অনুনাদ, দেখো এলসিআর শ্রেণী বর্তনীতে, এলসিআর সিরিজ সার্কিট, এলসিআর শ্রেণী বর্তনীতে যখন ওমেগা এল বিকামস 1/ওমেগা সি, থার্ড কেস মনে পড়ছে, তখন থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো। আর থিটা যখন জিরো হয়ে যাচ্ছে তখন ই এবং আই দুজন কিন্তু সেম ফেজে চলে আসছে। ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি অ্যান্ড আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। যখন এমনটা হচ্ছে তখন পাওয়ার যেটা আছে, অ্যাভারেজ পাওয়ার, সেটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার হয়ে যাচ্ছে। পিআরএমএস কস কি হয়েছে? জিরো। আর কস 0 ডিগ্রির মান কত বলো? 1, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কস। সো পি বিকামস পিআরএমএস। আর পিআরএমএস কে আমি কি লিখতে পারি? ই জিরো পি ম্যাক্সিমাম বাই 2, মনে পড়ছে তো? ই আরএমএস বাই √2 অ্যান্ড আই আরএমএস বাই √2। সেখান থেকে আমি সরি 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 ই আরএমএস ইন্টু আই আরএমএস করেছিলাম, আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাকে। ই আরএমএস ইন্টু আই আরএমএস করেছিলাম, সেটাকে আবার বলেছিলাম ই জিরো বাই √2, আই জিরো বাই √2। ঠিক আছে, মানে পি ম্যাক্স বাই 2, বিভিন্ন কিছু বলা যায়। মানে মোট কথা আমি এটাই বলতে চাইছি, পাওয়ারটা কিন্তু এখানে সব থেকে বেশি ব্যয় হচ্ছে, কারণ কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু যা হয় তাই তো বসিয়ে দিয়েছি। এরপরে তো বাকি যেগুলো ভ্যালু আসতে পারে সেগুলো 1-এর থেকে লেস দ্যানই হতে পারে, লেস দ্যান 1 হতে পারে। তো সেই ক্ষেত্রে পাওয়ারটা কম হবে। তারপরে শ্রেণী অনুনাদের ক্ষেত্রে কিন্তু পাওয়ার কনজাম্পশন সব থেকে হাই হচ্ছে, এবং শ্রেণী অনুনাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স থাকছে না। ঠিক আছে, নো ফেজ ডিফারেন্স, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। ওকে, আচ্ছা, তাহলে শ্রেণী অনুনাদ মানে এই রেজোনেন্স ইন এসি সার্কিট, এই রেজোনেন্সটা কখন পসিবল? রেজোনেন্স কখন পসিবল? রেজোনেন্স বা শ্রেণী অনুনাদ বলবো আমরা বাংলায় এটাকে। এই রেজোনেন্সটা কখন পসিবল? যখন ওমেগা এল বিকামস 1/ওমেগা সি। তার মানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/এলসি। জাস্ট ম্যাথমেটিক্স করছি। তার মানে ওমেগা ইকুয়াল টু 1/√এলসি, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হতে হবে? √এলসি হতে হবে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হতে হবে? √এলসি হতে হবে। আচ্ছা, ওমেগা মানে 2πf না? ওমেগা মানে 2πf, তাহলে √এলসি। আচ্ছা, এখান থেকে যদি আরেকটু ভেঙে আমি এফ লিখে দিই, এফ ইকুয়াল টু এরকম লিখে দিই, 1/2π√এলসি। লেখা যায় তাই না? লেখা যায়। এই যে ফর্মটা আসলো না, এইটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে,
এটাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। কি বলা হয় এটাকে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা অনুনাদি কম্পাঙ্ক, আমি বাংলাতেই লিখে দিই অনুনাদি কম্পাঙ্ক, বা ইংলিশে কি বলবো এটাকে? রেজোন্যান্স রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? যদি আমি কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি এফটাকে যদি আমি এইটা চুজ করে নিই 1/2 পাই √LC, এই ভ্যালুটা যদি বানিয়ে দিই, তাহলে কিন্তু আমার রেজোন্যান্স ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তখন কি হবে? আমার রেজোন্যান্স ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তাহলে এটা ছিল রেজোন্যান্স ইন এসি সার্কিট। রেজোন্যান্সের কন্ডিশন আমি তোমাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, রেজোন্যান্সের সময় কিন্তু এটা পিওরলি রেজিস্টিভ হয়ে যায়, এই পয়েন্টটা মনে রাখো। রেজোন্যান্সের সময় কি হয়ে যায়? পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতো কাজ করে। কেন পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতোই কেন কাজ করে? পিওরলি রেজিস্টিভ সার্কিট কেন এরকম কাজ করে? তার কারণ দেখছো এই পার্টটা ইকুয়াল, এই পার্টটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে পাওয়ার কনজাম্পশন এদের জন্য হবেই না। অ্যাকচুয়ালি কি হয়েছে, যা থাকছে সব রেজিস্ট্যান্সের জন্যই থাকছে। তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিট আর একটা এলসি আর শ্রেণী অনুনাদের যে সার্কিটটা, দুটো কিন্তু একই কাজই করে। আচ্ছা, এর নেক্সট যে পার্টটা আছে এটা হচ্ছে কিউ ফ্যাক্টর। এই কিউ ফ্যাক্টরটা তোমাকে আর কি বলবো, কিউ ফ্যাক্টরটা একটু সময় সময় লাগবে তোমাদের বুঝতে। তো আমি জাস্ট ম্যাথমেটিক্যালি যে বিষয়টা হয় আর কি, যেভাবে বুঝতে হয় এবং তোমার প্রবলেম কিভাবে সলভ করবে সেই পার্সপেক্টিভে আমি তোমাদের কিউ ফ্যাক্টরটাকে বলে দিচ্ছি। ওকে, তো কিউ ফ্যাক্টরটা কি জিনিস দেখো, ঠিক এইভাবে এটাকে আমরা ডিফাইন করেছি। কিভাবে ডিফাইন করেছি দেখো, কিউ ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর বা বাংলাতে আমরা এটাকে বলে থাকি কিউ গুণক। ঠিক আছে, আমি কিউ গুণক লিখে দিই, কিউ গুণক। দেখো এই কিউ গুণকটা আমরা অ্যাকচুয়ালি মেজার করছি কি বলতো, এটা হচ্ছে তীক্ষ্ণতার পরিমাপ। ঠিক আছে, রেজোন্যান্সের সময়, রেজোন্যান্স সার্কিটের সময় যে তীক্ষ্ণতা, গ্রাফটার যে তীক্ষ্ণতা সেটা পরিমাপ করছি। তো আমি এরকম ভাবে এটা লিখতে পারি, এটা হচ্ছে কিউ ফ্যাক্টর মানে হচ্ছে মেজারমেন্ট। একটু তোমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে, এর ইউজেস যদিও প্রচুর, সিগন্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে প্রচুর ইউজেস আছে। তো আমি অ্যাকচুয়ালি কিভাবে লিখছি দেখো, এটা হচ্ছে মেজারমেন্ট অফ সারফেস, মেজারমেন্ট অফ সারফেস। ঠিক আছে, তীক্ষ্ণতা যত বেশি হবে তত ভালো। কোনো ক্ষেত্রে সুবিধা, কোনো ক্ষেত্রে অসুবিধা। ওটি যে ব্যান্ড আছে, মানে ব্যান্ড ব্যান্ড থিওরি তোমরা পড়েছো কিনা জানি না। ঠিক আছে, তো সেই ব্যান্ডটা অনেকটা বেড়ে যায়। তোমরা ওয়াইফাই নাম শুনেছো, ব্যান্ডের নাম শুনেছো, রাউটারের ব্যান্ড কতটা দূর আছে। তো সেই যে রেঞ্জটা, সেই রেঞ্জটা মেজার করে থাকি আমরা। তো কিউ ফ্যাক্টর আর ওই রেঞ্জ, এই দুটো কমিউনিকেশন সিস্টেমে খুব কাজে লাগে। তো এত ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই, জাস্ট এইটুকু জেনে রাখো, ইট ইজ দ্য মেজারমেন্ট অফ শার্পনেস অফ দ্য রেজোনেন্স, শার্পনেস অফ দ্য রেজোনেন্স। ঠিক আছে, রেজোন্যান্সের শার্পনেস আমরা মেজার করবো এখানে। তো এটাকে কি করে মেজার করা হয়েছে, কি গুণকে এরকম ভাবে মেজার করা হয়েছে, হয় তুমি ভিএল নাও আর না হয় তুমি ভিসি নাও আর ডিভাইডেড বাই ভিআর করো। বুঝতে পারছো আমি কি বললাম? হয় ভিএল নাও নয় ভিসি নাও, ডিভাইডেড বাই ভিআর করো। ভি কি? ভোল্টেজ, ভোল্টেজ অ্যাক্রস এল মানে ইন্ডাক্টর, অথবা ভোল্টেজ অ্যাক্রস সি মানে ক্যাপাসিটার, অথবা আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স। এই রেশিওটা করতে গেলে আমরা কি পাবো? কিউ ফ্যাক্টর পাবো, কিউ গুণক পাবো। ওকে, এই রেশিওটা দেখে আমরা কি পাবো? কিউ গুণক বা কিউ ফ্যাক্টর পাবো। ওকে, ডান। আচ্ছা, এটাকে আরো বিভিন্ন রকম ভাবে লেখা যায়, এই কিউ ফ্যাক্টরটাকে আরো বিভিন্ন রকম ভাবে লেখা যায়। কিউ ফ্যাক্টরটাকে আমরা এরকমও লিখতে পারি, কিউ ফ্যাক্টর মানে হচ্ছে ওমেগা নট এল ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে কিউ ফ্যাক্টরের মান। অথবা আমরা এরকম ভাবে লিখতে পারি 1/ওমেগা নট সি আর, কারণ ওমেগা এল মানেই তো 1/ওমেগা নট সি, তাই না? অথবা আমরা এরকম ভাবে লিখতে পারি 1/r√L/সি। তো সব কটা ফর্মই তোমাকে জেনে রাখতে হবে, কারণ ম্যাথমেটিক্স দিয়ে দিলে কোনটা ইউজ করতে হবে সেটা ডেটার উপর ডিপেন্ড করে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কিউ গুণক বা কিউ ফ্যাক্টর। ঠিক আছে, কিউ গুণক বা কিউ ফ্যাক্টর। আচ্ছা, একটু আমি একটু অ্যাডভান্সে বলে থাকি কিউ ফ্যাক্টরটা, আর একটু অ্যাডভান্সে আমি এই ফর্মুলাটা দিয়ে রাখি। আম, আশা করি কাজে লাগবে না, তবুও জেনে রাখো বাই চান্স। কিউ ফ্যাক্টর আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 পাই। ঠিক আছে, 2 পাই মাল্টিপ্লাইড, কার সাথে মাল্টিপ্লাইড করবো 2 পাইকে? এনার্জির রেশিও। কি কি এনার্জি? একটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি স্টোরড, কতটা এনার্জি স্টোর হচ্ছে সেটা, ডিভাইডেড বাই এনার্জি ডিসিপেশন, মানে ওই আউটপুট বাই ইনপুটের মতো অনেকটা, এনার্জি ডিসিপেশন। ঠিক আছে, মোটামুটি জাস্ট এইটুকু মনে রাখো, এইটা খুব একটা কাজে লাগবে না আশা করছি, বলে রাখলাম রিস্ক না নিয়ে, যে কিউ ফ্যাক্টরটাকে এইরকম ভাবেও ডিফাইন করা হয়। অনেক রকম ফর্মুলা আছে কিউ ফ্যাক্টরে, ভিএল বাই ভিআর করতে পারি, ভিসি বাই ভিআর করতে পারি, ওমেগা এল বাই আর করতে পারি, ওমেগা সি 1/ওমেগা সি আর করতে পারি, 1/r√L/সি করতে পারি, আবার এইটাও করতে পারি। এতগুলো ফর্মুলা আছে কিউ ফ্যাক্টরের। ঠিক আছে, আশা করি কিউ ফ্যাক্টরটা ক্লিয়ার হলো তোমাদের। ওকে, চলো এবার কিছু প্রবলেম চলে এসেছে, এবার এই প্রবলেমগুলো কয়েকটা করে নিই আমরা, তাহলেই
মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রবলেমগুলো স্ট্যান্ডার্ড লেভেলের প্রবলেম আমি নিয়ে এসেছি, যাতে পরীক্ষাতে কি ধরনের প্রবলেম আসে বা আসতে পারে সেই ধরনের প্রবলেমগুলোই বাছাই করা আছে। দেখো প্রথম যে প্রবলেমটা আছে আজকের 1 নম্বর প্রবলেম এটা। একটি পরিবর্তী প্রবাহ বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভবের তাৎক্ষণিক মানগুলো দেওয়া আছে। I = I0 sin ওমেগা টি অ্যান্ড E = E0 sin ওমেগা টি প্লাস 5। ওয়াট এককে বর্তনীর ক্ষমতা কত হবে? কি জানতে চেয়েছে? ওয়াট এককে বর্তনীর ক্ষমতা। দেখো যখনই ক্ষমতা বলবে আমি তোমাকে তো ফর্মুলা লিখিয়ে দিয়েছি। ক্ষমতার ফর্মুলা কি? নর্মাল ক্ষমতা বলেছে মানে বারই বের করতে হবে, ঠিক আছে? তো ক্ষমতা কি করে বের করবো? পিআরএমএস, পিআরএমএস কস থিটা। ওকে, পিআরএমএস মানে কি? পিআরএমএস মানে তো ইআরএমএস। আমি বারবার লিখছি যাতে মুখস্থ হয়ে যায়। কস থিটা। ওকে, ইআরএমএস মানে হচ্ছে E0/√2 অ্যান্ড আইআরএমএস মানে কি বলো? I0/√2 কস থিটা। এবার তুমি ডেটাতে চলে যাও, তুমি ডেটাতে দেখো তো যে I0 এর মান 1/√2 না, E0 এর মান 1/√2 না, ব্যাস তাই লিখে দাও। I0 এর জায়গায় লিখো তুমি 1/√2, একটা √2 ছিল অলরেডি। E0 এর জায়গায় I0 এর জায়গায় লিখো তুমি 1/√2, একটা √2 ছিল অলরেডি। তারপরে কি লিখবো? কস। আচ্ছা কসের ভ্যালু কত লিখবো? দেখো এখানে একটা অ্যাঙ্গেল আছে π/3, দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? π/3। সো কস π/3। π/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই তো? তো অ্যাকচুয়ালি কি হলো এটা? 1/2, 1/2 ইন্টু কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, দ্যাট ইজ 1/8 ওয়াট। সো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। খুব জটিল ছিল? সহজই ছিল? ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন দেখো, বুঝতে যদি না পেরে থাকো, হয়তো আমার স্পিড বেশি হয়ে যাচ্ছে, তোমরা চাইলে একবার ব্যাকে গিয়ে আর একবার দেখে নিতে পারো। রেকর্ডেড ভিডিও আছে, তোমরা গিয়ে আর একবার দেখে নিতে পারো। কিন্তু প্রবলেমগুলো খুব সহজ আছে। দেখো এবার নেক্সট যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহের এলসিআর শ্রেণী বর্তনী বলেছে। ওকে, এলসিআর শ্রেণী বর্তনী। আর এর মান দেওয়া আছে, এল দেওয়া আছে, সি দেওয়া আছে, শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক আর কিউ গুণক জানতে চেয়েছে। দেখলে প্রশ্নটা কি? কত সিম্পল প্রশ্ন দিয়েছে। তা আমি কি কি বের করতে চাই? একটা হচ্ছে শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক এফ বের করতে চাই। আর এফ মানে হচ্ছে 1/2 পাই, 1/2 পাই রুট ওভার এল সি। ঠিক আছে, 1/2 পাই রুট ওভার এল সি। তো যদি ক্যালকুলেট করি দেখো কি হবে এখান থেকে। এল তো দেওয়াই আছে মিলি হেনরি, বসিয়ে দেবো জাস্ট। 1/2 পাইটা থাক। এল, এল মানে কত আছে? মিলি হেনরি। 50 মিলি, মিলিকে 10⁻³ করে দিলাম, মিলি হেনরি। ঠিক আছে, ইন্টু সি, সি কত আছে? 5 মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে 10⁻⁶। জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করব। 1/2 পাই রেখে দিলাম, ইন্টু 5 5 বাইরে বের করে দিচ্ছি, 1/5। এটা কত হবে দেখো তো? এটা হবে হচ্ছে 10⁻⁹ আর 10⁻⁸। 10⁻8 হয়ে যাচ্ছে, ওপরে 10⁻4 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এই হচ্ছে তোমার ক্যালকুলেশন করে কিছু একটা আসবে। এখানে কিছু একটা গন্ডগোল আছে, অপশনগুলো একটা করেই দিয়েছে, যদিও এখানে কম্পাঙ্ক প্লাস গুণক জানতে চেয়েছে। তো অপশনের সাথে যেও না, অপশনে কিছু মিস্টেক আছে। এবার আমি কিউ গুণকটাও বের করে তোমাদের দেখিয়ে দিই। কিউ গুণক কি করে বের করবে? কিউ গুণক বের করার জন্য ফর্মুলা ω0L/R আছে। কিউ গুণক বের করার জন্য 1/ω0CR আছে। এটা বের করার জন্য 1/R রুট ওভার এল সি আছে, L/C আছে। তো এটাই ইউজ করি লাস্টেরটাই। আর এর মান কত? আর এর মান কত? 10 ওহম রুট ওভার এল আছে কত? 50 ইন্টু 10⁻⁻³ এবং সি কত আছে বলো? সি আছে 5 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেট করলে 1/10 পড়ে থাকছে, 5 5 কেটে গেল, 10 মানে 10⁻⁻² and -6 10⁻⁴, that is 10 square means 4 10 স্কোয়ার, সো অনলি 10। তো এটা জাস্ট কিউ গুণকের ভ্যালুটাই দেওয়া আছে, আমি যা বুঝতে পারলাম এখানে শুধু কিউ গুণকের ভ্যালুটাই দেওয়া আছে 10। ঠিক আছে, তাহলে কিউ গুণক কত হচ্ছে? 10। ক্লিয়ার হয়ে গেছে? চলো আমাদের নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, দেখো মন দিয়ে পড়ো। লেখা আছে পরিবর্তী প্রবাহের এলসিআর বর্তনীতে কম্পাঙ্কের সাপেক্ষে বর্তনীর প্রতিরোধ জেড এর পরিবর্তনের লেখচিত্র কেমন হবে? এখানে জেড এর সাথে কম্পাঙ্কের লেখচিত্র দিয়েছে, খুব সহজেই বোঝা যাবে যে কোনটা হতে পারে। ঠিক আছে, দেখো আমি এখানে একটা লিখি, আগে আগে লিখে দিই তাহলে বুঝতে পারবে। জেড ইকুয়াল টু এরকম জানতাম, R² প্লাস ω/L মাইনাস 1/ω/C হোল স্কোয়ার, এরকম জানতাম তো? জানতাম না?
তার মানে কি দেখো, এই ওমেগা এল আর 1/ωc যখন ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু জেড এর মানটা সব থেকে কম হবে, তাই না? এটা যখন জিরো হয়ে যাবে তখন জেড এর মান কিন্তু সব থেকে মিনিমাম মান হবে, জেড এর মান সব থেকে মিনিমাম হবে। তো মিনিমাম মান এরকম আছে অপশনে, এটা তো ম্যাক্সিমাম, এটাও মিনিমাম নাই, মিনিমাম জিরো করেছে। এ কারণে এই জায়গাটা দেখো মিনিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে একটা। বুঝতে পারছো যে এটার সাথে এটাই একমাত্র স্যুট করছে, কোনো কনসেপ্টের দরকার নেই। আমি দেখলাম যে ওমেগা ইকুয়াল টু 1/ωc হতে গেলে জেড ইকুয়াল টু আর হয়ে যাবে, একটা মিনিমাম মান পাওয়া যাবে জেড এর। এগুলোতে কোনো জায়গাতে মিনিমাম মান সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। ওকে, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এত সহজ কোশ্চেন ছিল। এবার এটাই যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকতো তুমি এটা নিয়েই ওখানে 5-10 মিনিট সময় নষ্ট করে দিতে পরীক্ষায়। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 4, ধারকের ধারকীয় প্রতিঘাত এর পরিবর্তনের লেখচিত্র এখানে জানতে চেয়েছে। ধারকীয় প্রতিঘাত, আচ্ছা দেখো, ধারকীয় প্রতিঘাতকে আমরা এক্স সি লিখি, এটা মানে হচ্ছে 1/ωc, ঠিক আছে? ওমেগা মানে আমরা কি লিখতে পারি, 2πf, 2πfc। তার মানে এক্স সি ইজ প্রপোর্শনাল টু 1/f, ঠিক আছে? এখানে ফ্রিকোয়েন্সির সাথে এক্স এর গ্রাফ জানতে চেয়েছে, তাহলে এক্স সি ইজ ইকুয়াল টু 1 বাই প্রপোর্শনাল টু 1/f। বা আমি এরকম যদি করে দিই যে এক্স সি ইন্টু এফ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, তো মনে হচ্ছে না এটা এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এই সমীকরণের মতো লাগছে দেখতে? আর এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এই সমীকরণটা কি হয়, আয়তকার পরাবৃত্ত হয়। তো এখানে পরাবৃত্ত তো একটাই আছে, এইটা, তাই না? তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ওকে, তাহলে আজকে এতটুকুই ক্লাস ছিল। পরিবর্তী প্রবাহ থেকে ম্যাক্সিমামটাই আমি তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো করিয়ে দিলাম। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই একটা লাইক তো অবশ্যই করে দেবে, তাহলে আমি মোটিভেটেড থাকবো, এই ধরনের আরো ক্লাস নিয়ে আসতে পারবো। কমেন্টে জানাবে যদি কোনো কোনো কিছু যদি কোনো মিস্টেক আমি করে গিয়ে থাকি, ক্যালকুলেশন বলো, কোনো ফর্মুলা ইউজ করাতে বলো, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি পিন করে দেবো, বাকিদের জন্য সুবিধা হবে। আর যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে যে তোমরা অন্য কোনো ক্লাস চাও, কি ধরনের ক্লাস চাও, তাহলে বলবে, আমি সেই ধরনের ক্লাস তোমাদেরকে করাবো। ওকে, আজকের মতো এতটুকুই, বাই বাই।